আমন্ত্রণ এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কোন পথে সরকার। আর এই আলোচনায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। আমার সঙ্গে আছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ। আপনাদের দুজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে যেতে চাই। আমরা আলোচনা শিরোনাম রেখেছি সরকারের 3 মাস হলো, 90 দিন অতিবাহিত হলো। 3 মাস খুবই স্বল্প সময় একটি সরকারকে মূল্যায়ন করার জন্য। তারপরও ভবিষ্যৎ রূপরেখা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অনেক কিছুই 3 মাসে ফুটে ওঠে। আমি শুধু জানতে চাই, সরকারের গণভোট বাস্তবায়ন নিয়ে যেমন এক ধরনের বিতর্ক আছে, বিরোধী দলের অনেক সমালোচনা আছে, সরকার আসলে সঠিক পথে আছে কিনা এটি দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ধন্যবাদ জাহিদ ভাই, আপনার দর্শক শ্রোতা, অপরিবিজ্ঞ আলোচক। আমি মনে করি যে আপনি মোটামুটি উপস্থাপনার সময় বলে দিয়েছেন যে খুবই নগণ্য একটা সময়, যে 3 মাস বিবেচনার জন্য। তো গভর্নমেন্টের বিবেচনার জন্য কয়েকটা বিষয়কে আপনাকে বিবেচনায় নিতে হবে। একটা হচ্ছে যে গভর্নমেন্টের 12 দিনের মাথায় বা একটা আন্তর্জাতিক সারা পৃথিবী ব্যাপী যে এফেক্ট করে এইরকম একটি যুদ্ধ এখনও ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ, এটা সারা পৃথিবীব্যাপী একটা আলোড়ন বা সারা পৃথিবীকেই চাপে ফেলেছে এই যুদ্ধটা। এবং তার 15 দিন, মানে 12 দিন প্লাস 15 দিন, 27 দিনের মাথায় 14 বা 15ই মার্চে আপনি দেখবেন যে হামের যে টিকা এবং হাম নিয়ে যে বা সারা দেশব্যাপী যে একটা অবস্থা, বিপর্যয়, যে কারণেই হোক বিপর্যয়টা, এটা সরকারকে অনেকটা চাপে ফেলতে হচ্ছে। তারপরে আপনি এই হাম এবং যুদ্ধের কারণে যে তেলের যে সংকট ছিল না দেশে, তারপরে একটি সংকট হয়েছে। এবং আপনি দেখবেন যে একজন রাজনৈতিক দলের নেতা বলেছেন যে অপোজিশনকে যখনই সরকার তাদের কমিটিতে নিয়েছে, তখনই সারা দেশে একটা আস্থা ফিরে আসছে এবং মোটর সাইকেলের লাইন উধাও হয়ে গেছে। তো বোঝা যায় এই মোটর সাইকেলের লাইনে যে একটা কৃত্রিম ব্যাপার ছিল, এটা আপনাকে মানতে হবে। তো সেই কারণে আমি মনে করি যে এর মধ্যে এই দুইটি বিপর্যস্ত অবস্থার মধ্যেও সরকার তার যে নির্বাচনী ইশতেহার, এই ইশতেহারটা বাস্তবায়নের জন্য যথেষ্ট সচেষ্ট থেকেছে। প্রথমেই দেখেছেন আপনি ফ্যামিলি কার্ড 1 মাসের মধ্যে, পহেলা বৈশাখে দেখেছেন যে 14ই এপ্রিল কৃষক কার্ড ইন্ট্রোডিউস করেছেন। তার মধ্যে খাল খনন কর্মসূচি, মানে নির্বাচনী কর্মসূচি যেগুলো আছে, এই নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলি, ওয়াদাগুলি ছিল, এগুলি বাস্তবায়ন, কোনোটা পাইলট পর্যায়ে বাস্তবায়ন, কোনোটা প্রি পাইলট পর্যায়ে বাস্তবায়নের জন্য সরকার তার আন্তরিকতা যে আছে এটা দেখাচ্ছে। অপোজিশন, আমি আপনাকে বলি যে অপোজিশন বলছে যে জুলাই সনদ, বিএনপি জুলাই সনদ থেকে দূরে সরে এসছে। আসলে আমি মনে করি জুলাই সনদ বিষয়ে যে আপনি নিশ্চয়ই আপনার টেবিলেও আমি বলেছি, জুলাই সনদের ঠিক ততটাই কি বিএনপির দায়িত্ব, যেটা বৃষ্টিতে ভিজিয়া ছাতা দরিয়া যেটা দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করিয়েছিল বিএনপি, এইটা বাস্তবায়ন করবে লাইনে লাইনে, অক্ষরে অক্ষরে। আর বাকি যেটা আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস যেটা জালিয়াতি করে, যে বাকি যেটা আমাদের গণভোটের সময় যেটা ঢুকিয়ে দিয়েছেন, এটা দায়িত্ব বিএনপির না। কিন্তু যেটা 30টা পয়েন্টে যে একমত যেটা হয়েছে বিএনপি, সেই 30টা পয়েন্ট বিএনপি তার বক্তব্য হচ্ছে, ওয়াদা হচ্ছে এই 30টা পয়েন্ট তারা বাস্তবায়ন করবেন। এখন আপনি আমার হামে বাচ্চা মরে যাচ্ছে, আমি এইটাকে গুরুত্ব দিব না জুলাই সনদকে নিয়ে আমি টাইম কাটাবো? আগে তো মানুষের জীবন, আগে তো জাতীয় ক্ষেত্রে যে আমার জনজীবন আছে, উৎপাদন আছে, কলকারখানা আছে, এইটা তেল, এটা ঠিক রাখতে হবে। তো এই জন্য আমি মনে করি যে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে না এমন নয়, তবে জুলাই সনদকে কেন্দ্র করে যে বেআইনি অর্ডারটা আছে, রাষ্ট্রপতির অর্ডার, এইটা বিএনপি বাস্তবায়ন করার তার দায়িত্ব নাই। এবং রাষ্ট্রপতির অর্ডারটা সম্পূর্ণ বেআইনি। আপনি নিশ্চয়ই আলোচনার সময় শুনেছেন যে দেশবাসীও শুনেছেন যে জুলাই এই আদেশটা কেন বেআইনি। এটাকে বলা হয়েছে যে এই যে এটা শুরু থেকেই একটা একবারে আইনি বিতর্ক ছিল এবং এটা
ফাঁদে ফেলে রীতিমতো বিএনপিকে এটা ওই সময় চুপ থাকতে বাধ্য করা হয়েছে। তো আমি মনে করি যে এখন যেটুকুন আছে, যেটুকুন বিতর্কই থাকুক, বিতর্ক থাক না, অসুবিধা কী। তারপরে আমি মনে করি যে দেশ, জাতি, রাষ্ট্র সঠিক পথেই আছে, সরকারও সঠিক পথে আছে। আপনি কি মনে করেন যে সরকারের এই সঠিক পথটাই আসলে ভবিষ্যৎ কোনো রাজনৈতিক সংকটের সম্ভাবনা তৈরি হবে কি না? বিশেষ করে বিরোধী দল এরই মধ্যে বলেছেন যারা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন না, তারা সংস্কার পরিষদের দাবিতেই তাদের আন্দোলনটা অব্যাহত রাখবেন। যে আমি মনে করি যে ধরুন এক্ষেত্রে আসবে অপোজিশন বলতে তো শুধু জামাত না, এখানে অপোজিশন বলতে আওয়ামী লীগ এবং অন্যান্য 14 দল যারা হয়তো এখন কার্যক্রম নিষিদ্ধ আছে। 14 দলের কার্যক্রম নিষিদ্ধ নাই, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করে, আইন করে নিষিদ্ধ করে, বা কি বলে যে নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করে রাখা যায় না। হয়তো এখন আছে, এটা আওয়ামী লীগও এক সময় তো বেরিয়ে আসবে, এবং তখন বোঝা যাবে যে এইসব কথাবার্তার স্থায়িত্ব কতটুকুন আছে। এবং জামাত আপনার এই টেবিলে, আমরা তো 5ই আগস্ট 2024-এর 5ই আগস্টের আগেও আপনার এখানে আমরা সোচ্চার ছিলাম, কিন্তু তখন তো এখন যারা গলা উঁচিয়ে কথা বলেন, অশ্লীল স্লোগান দেন, এই ডুয়েটে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভীষণ খারাপভাবে স্লোগান দিচ্ছেন, এদেরকে তো আপনি কাউকে খুঁজে পান নাই যে সরকারের কোনো অন্যায় অত্যাচার কোনো কিছুর বিষয়ে কথাবার্তা বলার জন্য, তো তাদেরকে খুঁজে পান নাই। তো এখন হয়তো সময়ে বলছেন, আবার সময়ে দেখা যাবে যে চুপ হয়ে যাবেন। দেখা যাক না কি অবস্থা, কত দূর যায়। জি, মোশাররফ ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর মুস্তাফিজুর রহমান আকাশ ভাই, আপনাকে স্বাগত জানাই আলোচনায়। আমরা যেটি নিয়ে কথা বলছিলাম, সরকারের 3 মাস হয়ে গেল, সরকার তার কার্যক্রমে বিশেষ করে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যেটি ঠাকুরভাই বলেছেন যে অনেকগুলো পদক্ষেপ শুরু করেছেন, সেই শুরু করাটা আসলে শুরু হলো কিনা, রাষ্ট্রের মূল কাঠামো সংস্কার, শাসন কাঠামো যে মূল লক্ষ্য, সেখানে আসলে কাজ কতটা হলো, 3 মাসে সরকার যেসব আইন বাস্তবায়ন করছে বা করতে চাচ্ছে সেটি আগের থেকে কোনো তফাৎ দেখতে পান কিনা? ধন্যবাদ। সেই সাথে সহ-আলোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, সরকার 3 মাস অতিবাহিত হয়েছে। তার আগে যে সরকার ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার ছিল বাংলাদেশের সবচেয়ে দ্য মোস্ট ওয়াস্টেড গভর্নমেন্ট ইন বাংলাদেশ। ইতিহাসে এত বড় খারাপ সরকার আর থাকে না। তারপর বিএনপি সরকার ক্ষমতা নিল, কিন্তু মানুষ ধীরে ধীরে হতাশ হচ্ছে, কারণ বিএনপি সেই পুরনো পথে হাঁটছে। মানুষ শেখ হাসিনা পতনের পর যেটা ভেবেছিল যে ইউনূস সরকার দায়িত্ব নিয়েছে, দেশে একটা পরিবর্তন আসবে, তো আমরা প্রক্ষান্তরে দেখলাম ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সে 2টা দেশকে আবার 2টা ভাগে ভাগ করলো। যেই কাজটা শেখ হাসিনা করেছিল, যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে জুলাইয়ের পক্ষের শক্তি, জুলাইয়ের বিপক্ষের শক্তি। তারপরে দেখেন মানুষ সেখানে কি পরিমাণ মানুষ, মানে কোনো কিছুই সরকারের কন্ট্রোলে ছিল না। বিএনপি 3 মাসে মানুষ আশায় বুক বেঁধে বিএনপিকে ভোট দিয়েছে। হ্যাঁ, এবং কিভাবে ইলেকশন হয়েছে সেটাও আমরা জানি। আপনার জামাতের অনেক নেতাই নিয়ে কথা বলছে, এনসিপির অনেক নেতা কথা বলছে, বিভিন্ন আপনার যারা সুশীল সমাজ আছে তারা বলে নির্বাচন নিয়ে কথা বলছে, যে নির্বাচনটা কিভাবে ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, একটা আতাত নির্বাচন হয়েছে। ডক্টর ইউনূস বিএনপিকে ক্ষমতায় এনেছে। কেউ কেউ বলছে যে লন্ডনে গিয়েই উনি ক্ষমতা ছেড়ে দিয়ে এসেছেন। তারপরও বিএনপি ভোটে এসেছে, মানুষের ম্যান্ডেট পেয়েছে, আমরা মেনে নিয়েছি। কিন্তু দেখেন বিএনপির যে কার্যক্রমগুলি, কিছু কার্যক্রম আমি বিএনপির সাফাই গাচ্ছি। দেখেন অনেকগুলি কার্ড ওনারা দিচ্ছে, বললো যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ধর্মীয় সম্মানী দিয়েছেন, খাল খনন শুরু করেছেন, কৃষি ঋণ মওকুফ করছেন, হজের খরচ কমাচ্ছেন। কিন্তু মানুষ কি চাচ্ছে? মানুষ চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখুন। মব তো নিয়ন্ত্রণ বিএনপি করতে পারে নাই, এখনো জায়গায় জায়গায় মব হচ্ছে। আপনি আতঙ্কে বের হতে পারবেন না। আপনি রাস্তায় যদি রাত
12টার পরে গাড়ি নিয়ে বের হন, আপনার কাছে আতঙ্ক সৃষ্টি হবে আমি এ রাস্তা দিয়ে একা যেতে পারবো কিনা। এত বড় বড় দাও আপনার চাকু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমাকে আপনার উবার চালক বলছে যে আমার গাড়িতে 3 জন ওপেন যানজটের ভিতরে আক্রমণ করেছে, গ্লাসে কূপ দিয়েছে, আমি বাধ্য হয়েছি আমার মোবাইল টাকা মানি ব্যাগ দিয়ে দিতে। গ্লাস ভেঙে বলে আমাকে কূপ দিবে, আমি কিভাবে চলবো? দেখেন আজকে যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে সেটা এখন পর্যন্ত সমন্বয় হয় নাই, আমরা তাও মেনে নিয়েছিলাম, কেয়ার করছে। সড়কে যে চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি তো নিয়ন্ত্রণ হচ্ছে না। এখন আবার হকারদেরকে আপনি বসাচ্ছেন একেবারে মাছ রুটে, আপনার দাগ দিয়ে বসিয়ে দিচ্ছেন, মার্কিং দিয়ে। হ্যাঁ, মার্কিং দিয়ে। সেটাই এখানেও তো আপনার বাণিজ্য হচ্ছে। তো হলিডে আপনার দেখেন এই হলিডে হকার, তারপরে দেখেন এই যে আজকে সরকারের সাথে গেলে ব্যবসায়ীদের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, ব্যবসায়ীরা হতাশ। ব্যবসায়ী বলছে ব্যবসা করতে পারছে না, ব্যবসা নেই, ব্যবসা নেই, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আপনার ইলেকট্রিসিটি, গ্রামে আপনি ইলেকট্রিসিটি খুঁজে পাবেন কেন সন্দেহ আছে। আজকে একজনের সাথে আমার ফোনে কথা হচ্ছিল, বলে একবার যদি ইলেকট্রিসিটি যায় 4 থেকে 5 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না। তাহলে গরম তো এখন শুরুই হয়নি, গরম তো আরও হবে। কয়েকদিন তো আল্লাহর রহমত ছিল, বৃষ্টি এবং ঠান্ডা ছিল, শীতের মতো আবহাওয়া ছিল, সেখানেও নাকি ইলেকট্রিসিটি থাকছে না। তাহলে আপনি দেখেন এই যে আজকে নিয়োগ দিচ্ছেন, নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে। বিভিন্ন নিয়োগে আপনাকে বলি, আপনি কাউকে সরাচ্ছেন, কাউকে নিয়োগ দিচ্ছেন, কাউকে ট্রান্সফার করছেন, এখানে বিশাল বাণিজ্য হচ্ছে। তাহলে আমরা নতুন কি দেখতে পাচ্ছি? আমরা তো নতুন কোনো কিছু দেখতে পাচ্ছি না। শেখ হাসিনা তো উন্নয়ন করেছিল। শেখ হাসিনা তো বাংলাদেশকে বলছিল যে উন্নয়নের সাগরে আমি ভাসিয়ে দিব। আমি এখানে বলেছিলাম যে উন্নয়ন করে পার পাবেন না, একদিন এমন আসবে মানুষ বুঝে যাবে। আপনি এইখানে বসে বলেছিলাম যে এই দেশ থেকে লুঙ্গি আর প্যান্ট খুলে দেশ থেকে পালাবেন। 9 মাস পরে তা বাস্তবায়ন হয়েছিল। বিএনপির এখনো অনেক সময় আছে হাতে। বিএনপিকে জনগণের পালস উপলব্ধি করতে হবে, উপলব্ধি করে আপনার কাজ করতে হবে। আপনি কৃষক কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন, আপনি 2,500 করে টাকা দিবেন। এই টাকা দিয়ে একটা ফ্যামিলিতে কতজন লোক চলতে পারবে? নাকি বেকার সমস্যা দূর করবেন, নাকি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, নাকি আমাদের যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে সেগুলি চালু করবেন? মানুষের নিত্য প্রয়োজনীয় খাবারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবেন, সেগুলির দিকে বিএনপির এখন নজর কম। ডাক্তার আকাশের বাইরে জনমুখী প্রশাসন গড়ে তোলা, সুশাসন প্রতিষ্ঠা করা, পুলিশকে আরও আস্থায় নিয়ে আসা, অনেক প্রশাসনিক বিষয় ছিল যে পদক্ষেপগুলো আমরা দৃশ্যমান দেখেছিলাম। আপনি জানেন যে পুলিশ কমিশন, যেটি নির্বাচনের আগে বিএনপিও একমত ছিল এই বিষয়ে, সেই পুলিশ কমিশনটি কিন্তু শেষ পর্যন্ত আর রাজি হয়নি বিএনপি। এর পিছনে কারণ কি থাকতে পারে? দেখেন আপনাকে বলি, আমি তো বললাম যে বিএনপি সে পুরনো পথে হাঁটছে। বিএনপি তো ইউনূস সরকারের সাথে একটা লিয়াজু ছিলই আগে থেকেই, যা আপনি যাই করেন আমরা সম্মতি দেব, ইলেকশনের পরে আমরা সব কিছু হবো। কেন কেউ তো কথা বলছে না, এটা জামাতও জানতো, এনসিপিও জানতো। আপনাকে বলি কি, ডক্টর ইউনূস যে নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকার যে অনৈক্য গড়েছে, যে জুলাই ঐক্য করতে চেয়েছিল, আমরা বলে বারবার বলেছি যে আপনি জুলাইয়ের ঐক্যের একটা অনৈক্য সৃষ্টি করছেন, কারণ আপনি তো সব দলকে ডাকেনি নাই। আপনি দেখেন বদিউল আলম মজুমদার বলেছে যে জাতীয় পার্টি সেই মধ্যে একটা গুরুত্বপূর্ণ দল ছিল, জাতীয় পার্টি সহ অনেকগুলি নিবন্ধিত দলকে আপনি ডাকলেন না। তাহলে আপনি কিভাবে ঐক্য হলেন? আজকে দেখেন যদি তখন সেই ঐক্য হতো, আজকে বিএনপি সব দলের ঊর্ধ্বে চলে যেতে পারতো না। বিএনপি যখন বলছে যে তখনই তো সব দলের পার্টিসিপেট হয় নাই, অনেকে আপনার সেই ঐক্যের সম্মতি ছিল, বিএনপির অনেক আপত্তি ছিল, অনেক বিষয় বিএনপির অনেকগুলিতে হ্যাঁ আপত্তি ছিল, নোট অফ ডিসেন্ট ছিল সেগুলিতে, ঠিক। এবং সেইগুলি আপনার সেইগুলি বাদ দিয়ে ডক্টর ইউনূস সরকার নিজেই একটা গ্যাজেট পাস করলো, যেটা বিএনপি দেখেও সাইন করেছে। তো পরবর্তী স্টেজে তারা তো জানে যে ম্যান্ডেট পাওয়ার পর আমরা এটা বাস্তবায়ন করবো না, সেটা তো বাস্তবায়ন আমরা দেখছি না। দেখেন সবচেয়ে গণভোটের পক্ষেও ভোট চাইলো, তারপরেও কেন গণভোটকে সবচেয়ে যেটা আপনাকে বলি, সবচেয়ে বেশি যেটা যে আজকে গুম নিয়ে বেশি কথা বলতো বিএনপি, যেখানেই গিয়েছে সেখানেই আপনার বিএনপি গুম নিয়ে কথা বলেছে। আজকে সেই গুম কমিশন যে ছিল সেটার আইন বাতিল করে দিয়েছে বিএনপি। এই ডাক্তার, তাহলে আপনি যে আইনটা বাতিল করে দিলেন, তো আপনি সবচেয়ে বেশি কথা বলছেন, আপনি কি আইন বাস্তবায়ন করবেন? আপনি তো আপনার মতো আইন বাস্তবায়ন করতে চাচ্ছেন। মেডিকেল জুরিসপ্রুডেন্স পড়ছেন?
আমি ইয়া জাহিদ ভাই বলেন, আর কোনো কোয়েশ্চেন আছে? আমি এটা নিয়ে বলবো। না, আমি এটা আকাশের কাছে শুনতে চাই লাস্ট, হ্যাঁ, আর যে কেন বিএনপি যদি ভুক্তভোগী বেশি হয় তারা কেন গুম কমিশনকে বাদ দিল? BNP তারা বলছেন যে ভালো করে করবেন, বাট এটি রেখে ভালো করে করা যায় যেত কিনা? আপনার যে বিদ্যমান আইনগুলিকে বদল করে 2025 অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশটি কমিশন গঠন করেছিল, অধ্যাদেশ করেছিল, সেটা রাখলে করে সবারই একটা অ্যাকসেপ্টেন্স ছিল। এখন বিএনপি কি করবে সেটা আমাদেরকে দেখতে হবে। এখন বিএনপি তো তার হাতে বল, সেই বল অনুযায়ী যদি বিএনপি আইন করে তাহলে তো ধরেন আপনার যা ছিল তাই হবে। আমার এক্সপেকটেশন এনে কোনো ব্যত্যয় হবে না, যা আছে তাই হয়তো বিএনপি মানে আগের পুরনো বন্দোবস্তে বিএনপি ফিরে যাবে। এখন একটা জিনিস হচ্ছে কি দেখেন ডাক্তার আকাশ, এই মুহূর্তে আসলে বিএনপির সফলতা কি সেই পুরনো বন্দোবস্ত ধরে রাখাটাকে আপনি বেশি সফল মনে করেন কিনা? দেখেন সফলতা ব্যর্থতা আমি 3 মাসে বিএনপি নিরূপণ করছি না, কিন্তু আমি বলছি যে বিএনপি যে পথে হাঁটছে, আমরা এখন পর্যন্ত দেখছি যে বিএনপি কিছু দৃশ্যমান কাজ দেখাচ্ছে। আপনি এই কাজগুলি কতটুকু সফল হবে? আপনি ফ্যামিলি কার্ড কয়জনকে দিতে পারবেন? কৃষক কার্ড কতজন? আপনার টাকা কোথায়? আপনার বাজেট কোথায়? আপনার বাজেট যে 9,20,000 থেকে 30,000 কোটি টাকা বাজেটের আপনার প্ল্যান নিয়েছেন, আপনার টাকা কোথায়? আপনার টাকা কোথায়? আপনি তো বিশ্ব ব্যাংকের সাথে এখন পর্যন্ত কোনো দেন দরবার করে আপনি কিছু করতে পারলেন নাই। আপনি তো IMF এর সাথে দেন দরবার করে আপনাকে টাকা দিবে কিনা, আপনার ঋণ আদায় করে নিয়ে আসতে পারবেন, সেটার কোনো আমরা সম্ভাবনা দেখছি না। তাহলে আপনি অলরেডি ব্যাংক থেকে 20,000 কোটি টাকা নিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে। তাহলে আপনি এই বাংলাদেশের ব্যাংক থেকে টাকা নিয়ে দেশ চালাবেন? আপনার তো একটা দৃশ্যমান ব্যবস্থা দেখতে হবে আমাদেরকে, যে আপনার টাকার সোর্স কোথায়। আপনি এতগুলি লোককে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিবেন, আপনি বেতন বৃদ্ধি করবেন, পে স্কেল ধীরে ধীরে করেন, ঠিক আছে, তো আপনি টাকা দিবেন কোথায়? আপনি এগুলির সাথে যে আপনার খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাবে, নিত্য প্রয়োজনীয় ব্যবহার জিনিস মানুষের বেড়ে যাবে, জিনিসপত্র মানুষ যেগুলি কিনে সেগুলির দাম বেড়ে যাবে। এর মধ্যে তেলের দাম বাড়াতে তো মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়েছে, তেলের দাম বেড়েছেন, গ্যাসের দাম বেড়েছেন, LNG যেটা আপনার সেটার দাম বাড়ালেন, কল্পনা করে যান। আমরা তো দেখেছি যে সিএনজির যে দাম বাড়ানো, সয়াবিন তেলের দামও বেড়েছে, সয়াবিনের তেল। তাহলে মানুষ তো এখনই তো হাসপাস করছে, মানুষ এখনো কথা বলছে না যে সরকারটা নতুন এসেছে আর কত পরিবর্তন চাবো। কিন্তু মানুষের পিঠ যদি দেওয়ালে ঠেকে যায়, মানুষ একজন বলছে, আপনাকে বলি যে 17 বছর আওয়ামী লীগের জন্য অপেক্ষা করতে হয়েছে, এখন হয়তো মানুষ তো বুঝে গেছে আন্দোলন, এখন হয়তো 17 বছর অপেক্ষা করতে হবে না, তার আগে হয়তো মানুষ নেমে যাবে। তো বিএনপিকে এই বুঝ আসতেই হবে, যদি দেশকে পরিচালনা করতে হয় দেশের মানুষের পালস নিয়ে চিন্তা করতে হবে। আদারওয়াইজ আপনি যাই দেখান সেগুলি দিয়ে মানুষের মন ভরবে না, যদি মানুষের খাবার না থাকে। মানে আপনি কি মনে করছেন যে বিএনপির যে কর্মসূচি সেগুলো আসলে বেশিরভাগই জনতুষ্টির কর্মসূচি, মানুষকে আসলে একটু দেখানো যে আমরা ক্ষমতায় আসলাম, আপনাদের জন্য কিছু করছি? এখন পর্যন্ত আমার কাছে তাই মনে হচ্ছে যে আমরা দেখাচ্ছি যে আমরা নতুন নতুন কিছু কাজ করছি, কিন্তু নতুন কাজ আপনি দেখেন এগুলি তো দৃশ্যমান কাজ না। কেন দৃশ্যমান? আপনি কতটুকু কাজ করতে পারবেন সবার মধ্যে সন্দিহান, যে আপনি কতজন কৃষককে কার্ড দিবেন, আবার হ্যাঁ এর মধ্যেও কি ঘটবে না ঘটবে, আপনি কতজনকে ফ্যামিলি কার্ড দিবেন, আবার কাকে দিবেন না। আরেকটা কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্যামিলি কার্ডের টাকা দিয়ে আপনি একটা মানুষের ফ্যামিলি কতদিন চলতে পারবে? যদি কিছুটা সহায়তা হবে, হয়তো কিছুটা সহায়তা হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি মানুষকে তো অলস করে ফেলবেন, তার চেয়ে আপনি আমাকে কাজ দেন, কাজের বিনিময়ে আমাকে টাকা দেন, আমি কাজ করে খাই, আমার সেটার মধ্যে বরং আমার আত্মতৃপ্তি বেশি থাকবে। ডাক্তার আকাশ, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি শুনছিলেন ডাক্তার আকাশ বলছিলেন যে মানুষকে ভালো রাখতে হবে, মানুষ যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। 3 মাসের জনতুষ্টির কর্মসূচির পরে আসলে বিএনপির মূল পরিকল্পনায় তেমন কিছু আছে কিনা, 1 কোটি মানুষের কর্মসংস্থানের যে কথা বলা হচ্ছে সেটা আসলে বাস্তবসম্মত? আমি প্রথমত বলি, আমি যা চোখে দেখি খালি চোখে, জি, অনেক সময়ই আমার দেখাটা সঠিক নয়। যেমন ধরুন গুম কমিশন সম্পর্কে বলি, গুম কমিশনের অলরেডি 2টা আইন আছে। একটার নাম হলে আমার পেনাল কোডের দণ্ডবিধির অ্যাবডাকশন, অপহরণের একটা বিধান আছে। আর একটা আইন আছে যে হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013,
শেখ হাসিনা করেছিলেন হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013। এখন আমি একটা কেস স্টাডি বলি। একজন লোকরে রাত্রে 2টার সময় উঠাই নিয়ে গেল, পরের দিন রাত্রে 12টার সময় রাস্তার পাশে লোকটা লাশ পাওয়া গেল। 24 ঘন্টা হয় নাই তো, 22 ঘন্টা। এখন এটাকে প্রথমত হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা হবে নাকি অ্যাবডাকশনে হবে, অপহরণ করে নিয়ে মাইরা ফেলছে, 2টা আইন। আরেকটা হলো গুম, কোনটাতে আইন মামলাটা হবে। তো এখন আপনাকে গুম যদি আরেকটা আইন করতে হয়, তাহলে ওই আইনগুলিতে যাতে ঝামেলা না হয়, হাইকোর্টে গিয়ে যাতে না বলতে পারে যে আমার মামলাটা স্কোয়াশ করে দেন, আমার মামলাটা হচ্ছে হেফাজতে, এরা গুম বলছে, এটা গুম না, এটা নিছিল হেফাজতে, পুলিশ হেফাজতে, পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, ও হার্ট অ্যাটাক করে মরে গেছে। একটা হইতে পারে। আরটা হইতে পারে যে আমরা পুলিশ টুলিশ নেই বা কারা অপহরণ করে নিয়ে গেছে, নিয়ে মাইরা ফালা দিয়েছে। 2টা। এখন গুম আইনটা কিভাবে করবেন? গুম আইনটার তো একটা সেপারেট স্পেস লাগবে। তো এই জন্য আপনাকে গুমটা আসিফ নজরুলের মতো ব্যক্তি, যিনি জীবনে কোর্টে কোনোদিন দাঁড়ান নাই, মানে আমাদের যদি এই আকাশকে যদি অ্যানেস্থেশিয়ার ডাক্তার হ্যাঁ যদি অপারেশন করতে দেন, অপারেশনটা কেমন হইব বুঝেন তো। তো এই জন্য প্রত্যেকের স্পেস আছে, আলাদা আলাদা স্পেস আছে। এই জন্য লয়ারদেরকে দেওয়া হয়েছে যে এটা গুমের যেন আলাদা একটা স্পেস হয়, এবং গুমের যে সংজ্ঞাটা, ডেফিনেশনটা, এটা যেন স্পষ্ট হয়, এই জন্য বলা হয়েছে। আসিফ নজরুল আদৌ বেসিক্যালি জীবনে তো আদালতে দাঁড়াবার সুযোগ হয় নাই। উনি মাস্টার মানুষ, টিচার মানুষ। আমি ওনাকে খুব অনার করি, আমি ওনাকে চিনি 40 বছর ধরে। হি ইজ এ ম্যান উইথ ভেরি গুড হার্ট, কোনো সন্দেহ নেই। তো এখন আসিফ নজরুলকে অবজ্ঞা করা না, গুম কমিশনটা যদি এইভাবে পাস না করা হয়, বরঞ্চ গুম আইনটা আমাদের সিনিয়র লয়ার, সিনিয়র বিচারপতি যারা আছেন, মানে যে রিটায়ার্ড, এদেরকে দিয়ে আইনটা ভালো করে পরীক্ষা করে গুমের একটা ডেফিনেশন, গুমটা কিভাবে কার্যকর হবে, গুমের এটা দেখে দিতে হবে আদালত। এই জন্য আদালতে কি যেন এটা গিয়া টিকে, এই জন্য এটাকে দেওয়া হচ্ছে যে এটাকে আইনটাকে পাশ করা হয়নি। গেল একটা। 2 নম্বর হচ্ছে, আমি আপনাকে বলছি যে বিএনপি যে কাজগুলি করবে, বিএনপি তো প্র্যাকটিক্যালি করবে, থিওরি তো লাগবেই, প্লাস প্র্যাকটিক্যালি যেন এটা সবগুলি কাজে, যেমন গণমাধ্যম বিএনপি গণমাধ্যম কমিশন করার চিন্তা করছে, একটা পার্মানেন্ট বিএনপি গণমাধ্যম কমিশন থাকবে। এবং কোনো অবস্থাতেই যেন আপনি দেখবেন যে জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমান উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন মাত্র 4টি সংবাদপত্র। বাকশালের সময় 4টি সংবাদপত্র, জিয়াউর রহমানের সময় 400 সংবাদপত্র হয়েছিল। এবং জিয়াউর রহমানের মার্শাল ল চলা অবস্থায় জিয়াউর রহমানের বিরুদ্ধে জিয়াউর রহমান বলছেন যে না, ঠিক আছে, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতাটা এটা আমরা প্র্যাকটিস করব। আপনি জানেন, খবর নামে একটা পত্রিকা ছিল, সে বুলেটিন বের করতো হঠাৎ করে সন্ধ্যার সময় যে গুন্ডা জিয়াকে ডান্ডা মারো, স্বৈরাচার খতম করো, এইরকম বুলেটিন, হেডলাইন, ব্যানার হেডলাইন 8 কলামে। তো এদের কাউকে বিএনপির লোকজন অ্যাটাকও করে নেয় রাস্তায়, হকারকে, অথবা পুলিশ ধরে নিয়ে যায় নাই, আর্মিও ধরে নিয়ে যায় নাই। তো আপনাকে এই যে বিষয়গুলি, যে এইটা এখন তো ফেসবুকে হা দিলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ফেসবুকে একটু কমেন্টস করলেই তাকে, আমি বলতেছি এইটা হওয়ার কথা না। আমরা আপনি তো জানেন যে আমাদের সাথে আমরা যারা টক শো ফোরামের সাথে, প্রধানমন্ত্রী ওই সময় ভারতপ্রাপ্ত চেয়ারম্যান, উনি বহুবার বলছেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা গভর্নমেন্টের যখনই আসি না আসে এইটা দিতে হবে, আর্টিকেল 39-কে একেবারেই এক্সিকিউশনে রাখতে হবে, যেন সবাই, উনি নিজে বলেছেন অনেকটা যে আপনারা আমার দিতে পারেন, কি বলে, কার্টুনের জন্য কার্টুন দিতে পারেন, এইটা দিতে পারেন।
তো এই যে বিষয়টা আমি আপনাকে বলছি, বাংলাদেশে পুলিশকে রিয়েলি সংস্কার করতে হবে, পুলিশ সংস্কারের যে বিষয়টা, যে এটা তো বিএনপি একমত ছিল, কিন্তু এখন কেন সেটি নিয়ে যাকে ডেকে নিয়ে দেরি হচ্ছে বা কেন যাকে ডেকে নিয়ে ধরেন, আমি আপনাকে বলি যে আপনি কি দেখছেন সংবাদপত্র পরিষদ, যে সম্পাদক পরিষদ, কোন সময় শেখ হাসিনার কাছে কোন কোন সাংবাদিক অ্যারেস্ট আছে কোনোদিন নাম তালিকা দিয়েছে? তালিকা দিতে দেখছেন 17 বছরে কোনোদিন? এখন তো দিচ্ছেন, তালিকা দিচ্ছেন না? এখন তো তালিকা দিচ্ছেন। আপনি যে ফটোগ্রাফার কাজলকে গুম করা হলো, একটা সংবাদপত্র পরিষদের একটা বিবৃতি আসছিল, মুশতাককে মেরে ফেলা হয়েছে পিটিয়ে, আপনি হয়েছে, কেউ তালিকা দিয়েছিলেন। তো আমার কথা হচ্ছে, তখন দেন না এখন দিবেন না তা তো না, দিবেন। তো আমি আপনি বলি পরিস্থিতিটা বিবেচনা করবেন যে ওই সময় তারা দেন নাই, এখন দিচ্ছেন। সেজন্যই তো 5 আগস্ট আপনি। হ্যাঁ, তো এই জন্য আমি মনে করি যে আমরা যে গণ অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থানের যে বিষয়টা, সেইটা আমরা মনে করি ঊর্ধ্বে থাকা, তুলে ধরা দরকার। আমাদের মুস্তাফিজুর রহমান আকাশের পার্টি, জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন সময় মব করা হচ্ছে। এই মবের বিরুদ্ধে আপনার টেবিলে আমরা কথা বলেছি, আমরা কথা বলেছি। জাতীয় পার্টির অফিসে যারা আগুন দিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি। জাতীয় পার্টির বিভিন্ন নেতাদের বিরুদ্ধে মব করা হচ্ছে, আমরা কথা বলেছি। জিএম কাদেরের রংপুর বাড়িতে মব করা হয়েছে, আমরা কথা বলেছি, এবং কাজও হয়েছে কিছুটা। তো এই জন্য আমি মনে করি যে আমাদের সব ক্ষেত্রে যে জাতীয় পার্টিকে, আমি মনে করি যে জাতীয় পার্টি এখানেও কথা বলবে, টেবিলে কথা বলবে, ভার্চুয়ালি কথা বলবে, আবার এই ডাক্তার সাহেব আবার মাঠেও কর্মসূচি দিতে হবে। মাঠে কর্মসূচি না দিলে অপোজিশন থাকা যাবে না, তো অপোজিশনের স্পেস অন্যরা নিয়ে যাবে। তো এই জন্য আপনাকে বলছি যে আপনি তো একটা বললেন যে নিয়োগ বাণিজ্য হচ্ছে, নিয়োগ বাণিজ্য এবং দলীয়করণ দুইটা একসাথে হয় না। দলের লোক যদি আমি নিয়োগ দেই, আমার দলের নেতাকে, কর্মীকে, আমি তার কাছ থেকে টাকা নিব মনে হয়? তো দলীয়করণ এবং নিয়োগ বাণিজ্য দুটো একসাথে হয় না। তো এই যে এটা সংশোধন করবেন, হয় বলবেন দলীয়করণ, নতুবা বলবেন নিয়োগ বাণিজ্য। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ধরুন ফ্যামিলি কার্ডের সাথে আপনি বলছেন যে অর্থনৈতিক ইস্যু, বলছেন অর্থনৈতিক ইস্যু। সরকার নিজেই স্বীকার করেছে এখন যে অর্থনীতির যে টালমাটাল অবস্থা, বৈদেশিক ঋণের যে চাপ, সেখানে আসলে হিমশিম অবস্থা, সেখানে এই ব্যয় আসলে মেট না। আমি আপনাকে বলছি যে আপনি দেখুন ফ্যামিলি কার্ড কাদেরকে দেওয়া হচ্ছে? যে ফ্যামিলিতে মহিলাই প্রধান, ওই ফ্যামিলির কর্তা ব্যক্তি মহিলা, মানে পুরুষ কর্মক্ষম পুরুষ ব্যক্তি নাই বেসিক্যালি, এই ফ্যামিলিগুলোকে পাইলট পর্যায়ে ওই ফ্যামিলিগুলোকে দেওয়া হচ্ছে। যে ফ্যামিলি আর্ন করে, যে মহিলা ফ্যামিলিকে আর্ন করে, একজন আছে ধরুন অক্ষম, একজন পুরুষ আছে একজন অক্ষম, তার 2টা বাচ্চা আছে, মহিলা নিজে কাজ করে খাওয়ায়, তার স্বামীকেও লালন পালন করে, তার বাচ্চাদেরকে লালন পালন করে, এই ব্যক্তিটাকে পাইলটিং পর্যায়ে এই ব্যক্তিকেই বেসিক্যালি কার্ড দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলি, রাষ্ট্র যত বিপদেই থাকুক, এই ব্যক্তি যে মহিলা কর্তা যে ফ্যামিলিতে, এই ফ্যামিলিটার পজিশনটা কি বুঝবেন? তো সেই ক্ষেত্রে রাষ্ট্রের অন্যরা এই চাপটা ভোগ করবেন, এই কষ্টটা ভোগ করে এই মহিলাকে সাহায্য করবেন, এটা হচ্ছে রাষ্ট্রের পলিসি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে কৃষক কার্ড প্রি পাইলটিং, তো সেই ক্ষেত্রে 9,000 কোটি টাকা, 9 লক্ষ কোটি টাকার মধ্যে 9,000 কোটি টাকার আপনি পাইলট প্রজেক্ট আপনি চালাতে পারেন না? পারেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে বরঞ্চ আপনি বলতে পারেন যে এইবারই কৃষি ঋণ যেটা মওকুফ করা হচ্ছে, কৃষি ঋণ 10,000 টাকা করে যে কৃষি ঋণ মওকুফ করা হচ্ছে, এইটা করা যায় কিনা। আপনি দেখবেন যে কৃষি ঋণ 10,000 টাকা কে নিয়েছে? একেবারেই প্রান্তিক লেভেলের কৃষক, সে নিয়েছে। তাকে যদি আপনি হেল্প করেন, সে কৃষিতে ফিরে আসবে, আর নইলে আগামী 1 বছর পরে সে ভিক্ষা যাবে, ক্ষেত মজুর হবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে সরকার, আপনি যে কোয়েশ্চেনটা করছিলেন যে সরকার সঠিক লাইনে আছে কিনা, সরকার সবচেয়ে ভালনারেবল
যে প্রান্তিক জনগোষ্ঠীর যে লোকগুলি আছে তাদেরকে হেল্প করছে। এবং আপনার উচিত যে রাষ্ট্র সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে হলেও এই লোকগুলোকে হেল্প করতে হবে, এবং অন্যরা রাষ্ট্রের প্রতি যে আপনি বলেন বরঞ্চ যে শিল্পায়নের ক্ষেত্রে যে ইউনুসের সময় যে পিছিয়ে গেছে দেশ, এইটাকে আগাতে হবে। শিল্পায়নের ক্ষেত্রে যে দেশ পিছালো, দেশে শিল্প বিনিয়োগ হলো না, তারপর দেশে বাণিজ্য হলো না, এই যে সব কিছু যে এখনো কি সেই ধরনের পরিবেশ ফিরে এসেছে কিনা ঠাকুর ভাই, আমি এটা জানতে চাই। আমি মনে করি যে ওই অবস্থাটাকে ফিরে আসার কোনো পদক্ষেপ সরকার নিয়েছে কিনা? অবশ্যই এই সরকার ট্রাই করছে, এবং 3 মাসের মধ্যে আপনি দেখেন যে সবচেয়ে এই সরকার যে ইউনুসের সরকার যে কাজটা করে গেছেন, যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করে গেল, এই ক্ষেত্রে আমরা যে কত ধরনের হাত পা আমাদের বেঁধে দিয়ে গেছে, এটা আমাদের এটা তো বলা হয় যে বিএনপিও রাজি ছিল এই চুক্তির এটা জন্য। এটা একেবারেই ফালতু কথা। বিএনপির সাথে এইরকম কোনো আলাপ আলোচনা করে হয় নাই, এবং আমি জানি না যে ধরেন একজন পররাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, তার বক্তব্যটা আমি আপনাকে বলি, আপনি ওই সময় দেখবেন 9 তারিখের পরে বিএনপির স্ট্যান্ডিং কমিটি একটা বিবৃতি দিয়েছিল যে এইরকম বাণিজ্য চুক্তি করা ঠিক হবে না। তো যাই আমি আপনাকে বলছি যে তারপরে সরকার, আমি মনে করি দেশের জনস্বার্থে সরকার যে কোনো সবগুলো পদক্ষেপ নেবেন, দরকার হলে জনগণকে সাথে নিয়ে আবার পর্যালোচনা আমরা করবেন। যতটুকু সম্ভব আমি মনে করি এই চুক্তিগুলি পর্যালোচনা করা দরকার। মোশাররফ ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর মুস্তাফিজুর রহমান আকাশ ভাই, যেতে চাই যেটি মোশাররফ ঠাকুর ভাই বললেন যে সরকারের যে জনতুষ্টির যে কর্মসূচি, সেটি যেমন প্রান্তিক মানুষের কাছে তারা সেই সহযোগিতা পৌঁছে দিতে চায়, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রশাসনকে গণমুখী করা, জনমুখী করা, জনকল্যাণে নিয়োজিত করা, তেমনি প্রশাসন কাঠামো তৈরি করা। তা না করে আপনার কি মনে হয় যে শাসন ব্যবস্থা, যে কাঠামোর মধ্যে আমরা আছি, যেটি আপনি এর আগে উল্লেখ করেছেন যে পুরনো কাঠামো, সেটি ভেঙে বেরিয়ে আসা, সেই ধরনের কর্মকর্তাদের ঢেলে সাজানো, এই জায়গাগুলোয় কতটুকুন কাজ হয়েছে বা কি দুর্বলতা রয়েছে? মানুষ কিন্তু হয়রানির শিকার হচ্ছে, ভোগান্তির শিকার হচ্ছে। আপনি নিজে একটি পেশায় আছেন, আপনি জানেন আপনার সেক্টরও অনেক ঘটনা ঘটেছে, আমরা দেখেছি গণমাধ্যমে। কেন এই অব্যবস্থাপনা, কেন এই প্রশাসনকে গণমুখী করা যাচ্ছে না? ধন্যবাদ। দেখুন, এই সরকার 3 মাস ক্ষমতা নিলেও ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অনেকগুলি অনাচার অত্যাচার হয়েছে, এই সরকার করলে এই বিষয়ে কোনো মুখ খুলছে না, কিছু বলছেও না। দেখেন, আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের 2020-এর ডিসেম্বরের পর থেকে টিকা দেওয়ার ব্যবস্থাটা টালমাটাল ছিল। তো ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিলেন তখন একেবারেই টিকা বন্ধ করে দিলেন। স্বাস্থ্যমন্ত্রী নিজে বললেন যে আমরা একটি ভ্যাকসিনও হামের পাইনি। আজকে পর্যন্ত প্রায় 500 কাছাকাছি শিশু মৃত্যুবরণ করেছে। এর দায় ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা এড়াতে পারেন না। এই সরকারের উচিত ছিল সেটা তদন্ত করে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না, এবং এই সরকার চিকিৎসা ব্যবস্থায় যে আরও কিছু তড়িৎগতি সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সেগুলিও আমরা দেখছি না, দৃশ্যমান। দেখেন, আজকে হামের যে একটা প্রাদুর্ভাব অনেক দিন হয়ে গেছে, সরকার আজই সিদ্ধান্ত নিয়েছে যে না এই 10টি রোগের ভ্যাকসিন কিনবে, 9 কোটির বেশি ভ্যাকসিন কিনবে, ঠিক আছে, কিন্তু দেখেন হামের তো আমাদের দেশের নতুন রোগ নয়। হাম সম্পর্কে তো আমরা জানি যে একটা বাচ্চা কখন হামে আক্রান্ত হয়, 6টি রোগের টিকা দেয় তার মধ্যে একটি হাম, কখন আক্রান্ত হয়, এবং এটা একটা ভাইরাল জনিত রোগ। এই ভাইরাসের আপনার নর্মালি ভাইরাসের কোনো ওষুধ লাগে না চিকিৎসায়। যদি নিউমোনিয়া ডেভেলপ করে তাহলে সবচেয়ে যেটা হচ্ছে আপনাকে আইসোলেশন করতে হবে। এই যে হাসপাতালে একটা বাচ্চাকে নিয়ে আসছে, আমরা তো অনেক জায়গায় কোনো আইসোলেশনের ব্যবস্থাই দেখছি না, টালমাটাল পরিস্থিতি। এই হামের বাচ্চা যদি আপনার হাসপাতালে আসে, তাকে যদি আইসোলেশন না করা হয়, সে তো বহুত বাচ্চাকে এবং বহুত মানুষকে সংক্রমিত করে দিবে। আজকে কেন ডিজাস্টার হচ্ছে? এই ম্যানেজমেন্টের জন্য। ম্যানেজমেন্ট ডিজাস্টার হয়েছে, হামে ডিজাস্টার হচ্ছে। দেখেন, আমরা যেটা বলছি যে ডক্টর ইউনূস যতগুলি অপরাধ করেছে, এই সরকার তা নিয়ে কোনো মুখ খুলছেন না। কারণটা কি? আপনাকে তাহলে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছে। আরেকটা জিনিস পাশাপাশি, এই যে দেখেন একটা অরাজকতা শুরু হয়েছে। কারিনা কাইসার মারা গেছে, তার মৃত্যুতে আমি শোক প্রস্তাব জানাচ্ছি।
সে একজন নামি দামি ব্যক্তি ছিলেন, তার বাবা ছিলেন, মা ছিলেন, পুরা ফ্যামিলি ছিলেন। কিন্তু এই যে তার বাবা একটা বিবৃতি দিলেন যে ভুল চিকিৎসায় আমার মেয়ের অবস্থা খারাপ হয়েছে, প্রথমে বললেন, তারপরে ইন্ডিয়া নিয়ে গেলেন, মেয়ে মারা গেলেন। আপনার এই একদিন বা 2 দিন আগে স্কয়ার হাসপাতালে আইসিইউতে একটা পেশেন্ট নিয়ে একটা গন্ডগোল হলো, ঢাকার বাইরে ফরিদপুরে একটা গন্ডগোল, শরীয়তপুরে ডাক্তারের উপর হামলা করেছেন, তাকে পরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা না লাগছে। এই যে এখন দেখেন সাংবাদিকরা বলছে বা জেনারেল মানুষ বলছে যে ডাক্তার চিকিৎসা দিচ্ছে ভুল চিকিৎসায়। আপনি ভাই ভুল চিকিৎসা বুঝতেন কিভাবে? আপনার রোগী মারা গিয়েছে, মারা যাওয়ার পর সেটা পোস্টমর্টম হবে, তারপরে যদি প্রমাণিত হয় ভুল চিকিৎসা হচ্ছে, দেশে প্রচলিত আইন আছে, সেই আইন অনুযায়ী যদি ডাক্তার আপনার কোনো নেগলিজেন্সি করে থাকে তাহলে ডাক্তারের শাস্তি হবে। আপনি একটা খারাপ পেশেন্ট হাসপাতালে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাড়িতে আপনার রুগী থাকবে। আমি তো নিজেই ডাক্তার, একটা মেডিকেল কলেজের প্রফেসর, আমি আইসিইউর রুগী দেখি, এত কন্ডিশন খারাপ করে নিয়ে আসেন, নিয়ে আসার পরে আমরা কি ম্যাজিক জানি, ফু দিতে পারি যে আপনার রুগীকে ফু দিলাম ভালো হয়ে যাবে? হ্যাঁ, এত খারাপ করে নিয়ে আসলেন, সেই রুগী ডাক্তার চিকিৎসা দিতে দিতে তো রোগীর মৃত্যু হতে পারে। তারপরে ধরেন ডাক্তারের উপর হামলা করে বসতেছে। ডাক্তারের উপর যদি আপনি হামলা করে বসেন, ডাক্তার যদি স্বস্তি না পায় তাহলে তো ডাক্তার রোগীর চিকিৎসা দিবে না। পেরিফেরি থেকে সব রুগীকে কেন রেফার করা হয় ঢাকাতে? আজকে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে দেখবেন সিট নাই, যেখানে আপনার 1700 না 1800 সিট আছে সেখানে 4 থেকে 5000 রুগী রাখা হয়। তো এদিকে তো সরকারকে দৃষ্টি দিতে হবে। আজকে আপনার আওয়ামী লীগ সরকারের সময় আপনার স্বাস্থ্যের যে বেহাল দশা ছিল, আমি অনেকবার কথা বলেছি, যে মন্ত্রী স্বাস্থ্য সম্পর্কে কিছুই জানে না, বারবার তাকে স্বাস্থ্যমন্ত্রী বানানো হচ্ছে। উনি একটাই জানে যে এখান থেকে কিভাবে টাকা কামানো যায়। ওই মন্ত্রী ছিল টাকা কামানোর মেশিন, আওয়ামী লীগের সময় স্বাস্থ্যমন্ত্রী। কে? সামন্তলাল? না, আপনার সামন্তলাল স্যার তো কিছুদিন ছিলেন, তার আগে যতগুলি মন্ত্রী ছিলেন, জাহিদ মালিক। হ্যাঁ, এই যে দেখেন, তারপরে ডক্টর ইউনূস সাহেবের স্বাস্থ্যমন্ত্রী বানালেন ওনার বান্ধবীকে, কারণ ওনার আপনার গ্রামীণ ব্যাংকে চাকরি করেছে, সেই সুবাদে সেই কোঠায় উনি ওনাকে মন্ত্রী বানালেন। ভদ্র মহিলাকে একটা দিন স্বাস্থ্যের যে বেহাল দশা দেশে, সেটা তিনি অসুস্থ ছিলেন, ক্যান্সারের রোগী ছিলেন। পিয়াসলি আপনাকে বলছি কি, মাসুদ কামাল একটা প্রোগ্রামে বলতেছিলেন যে ভদ্র মহিলার উচিত এখন নাতিদেরকে নিয়ে খেলাধুলা করা। উনি নাতিদের নিয়ে চিন্তা করবেন, দেশ নিয়ে কি চিন্তা করবেন, স্বাস্থ্য নিয়ে কি চিন্তা করবেন? আমার কাছে সেটাই মনে হয়েছে। একটা কত বড় সেক্টর যেখানে আওয়ামী লীগ হজবল করলো ডক্টর ইউনূস, সেটা কিন্তু কোনো ভ্রুক্ষেপই ছিল না, তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। তার পরবর্তীতে যে সরকার যে পদক্ষেপগুলি নেবে, সেই পদক্ষেপগুলির ভিতরে আমরা অনেক মিসম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি। সরকারের উচিত ছিল এটাকে জরুরি ভিত্তিতে একটা দুর্যোগ মোকাবেলা ঘোষণা করা এবং দফায় দফায় ডাক্তার এবং তাদের যে স্বাস্থ্য প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে হ্যাঁ দফায় দফায় মিটিং করা এবং যে বিভিন্ন হাসপাতালগুলি সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নত করার ক্ষেত্রে আইসোলেশন ইউনিটগুলি আলাদা করা এবং পর্যাপ্ত আপনার এই যে রাজশাহী মেডিকেল কলেজ উনি গেলেন, বললেন যে আমি ওখানে গিয়ে কোনো ভেন্টিলেটর পেলাম না। উনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে একটা ভাষায় গালি দিলেন, আমি সেটা মনে করতে চাচ্ছি না। তো এখানে তো আপনার সরকারের সবাই জানে যে এখানে যে ভেন্টিলেটর নাই। পরবর্তীতে দেখলাম যে ওখানে যে আইসিইউটা পরিচালনা হচ্ছে বেসরকারি খাতে, ওনারা নিজেরা উদ্যোগে করছে। তাহলে আপনার দেখেন এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে তো ঢেলে সাজানো উচিত। এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে আপনি যে ঢেলে সাজাবেন, এই যে স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি, সেই দুর্নীতিকে তো আপনাকে টানতে হবে। আমরা সেখানেও দেখি যে আপনার দলীয়করণ হচ্ছে, স্বাস্থ্যের বেহাল দলীয়করণে কি বলেন না স্পষ্ট করেন। আপনাকে বলি ইউনূস সরকার যখন ক্ষমতায় আসে, আরে বিএনপি আপনাকে বলি কি ইউনূস সরকার যখন ক্ষমতায় আসে লিস্ট ধরে প্রমোশন দিয়ে দিছে। আর যারা আওয়ামী লীগ করে, সে রাজনৈতিক বা অ্যাক্টিভ থাকুক অথবা ইনঅ্যাক্টিভ থাকুক, তারা দূরে চলে যাও, তারা ঢাকা শহরে থাকতে পারেন, পেরিফেরিতে চলে যাও। বাকিরা ঢাকায় চলে আসছে এবং লিস্ট ধরে তাদেরকে প্রমোশন দিয়েছে। এমনও লোককে লিস্ট প্রমোশন দিয়েছে, প্রমোশনের উনি প্রমোশনও চায় নাই, তাও প্রমোশন পেয়েছে লিস্ট ধরে। তার পরবর্তী স্টেজে সেটার বাস্তব এখনো দেখতে পাচ্ছি আপনার যে দলীয়করণ কিভাবে হচ্ছে। আপনি যদি দলীয়করণ করেন, আপনি যদি মেধাকে গুরুত্ব না দেন, এই কুঠা না মেধা, মেধা না কুঠা নিয়ে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের
এতগুলি মানুষ প্রাণ দিয়েছে, সেটার তো কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। আপনার এই যে বিরোধী দল বলেন, আপনার বিএনপি সরকার বলেন, বারবার এই যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের স্বীকৃতি দিতে চেয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে স্বীকৃতি দিচ্ছেন, এবং তারা যা চেয়েছিলেন একটা নতুন বন্দোবস্ত, সেটা বাস্তবায়ন করবেন। আমরা সেই বাস্তবায়নটা কোথায় দেখতে পাচ্ছি? আপনি যে দলীয়করণ করছেন প্রত্যেকটা সেক্টরে শুরু করে দিলেন। জি, এই দলীয়করণ যদি হয় তাহলে মেধা না খুঁটানা মেধাটা থাকবে কোথায়? তার সাথে তো দুর্নীতি, যেটা বলছি, দুইটা উদাহরণ বলেন তো দেখি। এই দুইটা জিনিস, দুইটা উদাহরণ বলেন না, দলীয়করণের। অসংখ্য উদাহরণ আছে, একটা অসংখ্য। বলেন। আপনিও জানেন, একটা বলেন। ভাই আপনার মোবাইলেও দুইটা মেসেজ, বলেন। আপনাকে বলি, আপনার মোবাইলেও মেসেজ এসেছে, আমার মোবাইলেও মেসেজ আছে যে আপনার মন্ত্রীর পিএস নেওয়া হবে। আমি মুখ খুলতে চাচ্ছি না। হ্যাঁ, বাংলা একাডেমিক মহাপরিচালক নেওয়া হবে, ওষুধ প্রশাসনের মহাপরিচালক নেওয়া হবে। অসংখ্য মানুষ এগুলি জানে, অসংখ্য রেকর্ড আছে। আপনাকে আমাকে শুনে লাইভে এই মুখ খোলেন না যে বলেন আপনি। না ভুয়া কেন হবে? আরে দূর, আপনাকে বলি কি, ভুয়া এইগুলি কথা। দলীয়করণ হচ্ছে, প্লাস হচ্ছে এগুলি নিয়োগ বাণিজ্য কোনো দলীয় হচ্ছে না, কোনো নিয়োগ নিয়োগ বাণিজ্য বাণিজ্য হচ্ছে। এগুলি বিএনপি সরকার। আপনাকে বলি, এটা থেকে বিএনপি তারেক যে সরকার- দীর্ঘদিন বিদেশে ছিলেন, উনি লন্ডনে একটা এনভায়রনমেন্ট দেখেছেন। আমরা আশাবাদী এখনো যে উনি একটা সুন্দর পদক্ষেপ নেবেন। উনি কিছু কিছু স্টেপ এখন পর্যন্ত আগের চান যে নিচ্ছেন। বদনাম আছে আমি সেটি ঘুচাতে হবে। আমি সেগুলি প্রশংসা করি। যেমন উনি রাস্তায় যানজটের জন্য উনি নিজেও ধরেন আপনার ট্রাফিক রুল signal মেনে মেনটেন চলেন। করতেছেন। এটা একজন প্রধানমন্ত্রী যখন মেনটেন করেন, মানুষ উৎসাহিত হয়। আমি রাত্রে কালকে আপনার 2টার দিকে গাড়ি চালাচ্ছিলাম, ধানমন্ডি থেকে আমি যাচ্ছিলাম, আমি নিজেও যখন দেখছি লাল বাতি জ্বলতেছে, এবং যেহেতু এআই ক্যামেরা আছে, এই ক্যামেরার মাধ্যমে মামলা হচ্ছে, আমি আমার ছেলে বলছে, বাবা এই ক্যামেরা আছে, আমরা সবাই করে ট্রাফিক রুল ফলো করেছি। এইটা প্রধানমন্ত্রী ধন্যবাদ পাওয়ার রাখেন। এরকম একটা ট্রাফিক ব্যবস্থা ঢাকা শহরে করা উচিত। আপনাকে বলি, ঢাকা শহরে লক্কর জক্কর বাস চলতেছে। লক্কর জক্কর বাস চলে কিভাবে? আপনার তাকাইতে পারবেন না বাসটার দিকে, দেখেই মনে হবে আপনার ঢাকার অবস্থা কিরকম। এই যে বিআরটিএ, এটা তো একটা দুর্নীতির আখড়া। আপনাকে বলছি, আপনি এখানে যাবেন, বলছে টাকা ছাড়া আপনার কোনো কিছু ঘটবে না। রাজুকও তেমন একটি কালকের সংস্থা। বাংলাদেশ প্রতিদিন এসেছে কালকে, যে এখানে 1 থেকে 3,000 টাকা দিলেই আপনি কি করতে চান আসেন। আর আপনি যদি কিছু আপনার গাড়ির ফিটনেস করাবেন, আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন, আপনি টাকা না দিবেন, আপনাকে পদে পদে ভুল ধরা হবে। তা মানুষ হয়রানির শিকার হচ্ছে, কিছু টাকা দিলাম, কাজটা করে নিয়ে চলে আসলাম। তো এইগুলিতে স্বচ্ছতা নিয়ে আসতে হবে। যখন স্বচ্ছতা না নিয়ে আসবেন, মানুষ এই সরকারের প্রতি হতাশ হবে। আমরা এইগুলি আশাবাদী, আমি আশাবাদী। আমি তারেক জিয়ার নেতৃত্বে যে সরকার দেশ চালাচ্ছে, আমি আশাবাদী, আশা রাখতে চাই যে আপনারা জনগণের কল্যাণে কাজ করেন, জনগণের পালস বোঝেন, জনগণ কি চায় সেটা দেখেন। দুর্নীতি বাংলাদেশের একটা সবচেয়ে আপনার ব্যাধি। ভয়াবহ একটা অবস্থা আওয়ামী লীগ করে গিয়েছিল। আওয়ামী লীগ উন্নয়ন করেছে, এটা সবাই স্বীকার করে যে আওয়ামী লীগ উন্নয়ন করেছে, কিন্তু সেই আওয়ামী লীগ 17 বছর মানুষের মন থেকে উঠে গেছে, টিকতে বানায় শুধু দুর্নীতির জন্য। এই সরকারকে দুর্নীতির টলারেন্স জিরোতে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ মানুষ। ডাক্তার আকাশ, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ হোসেন ঠাকুর ভাই, আলোচনা শেষ দিকে চলে এসেছি। ডাক্তার মুস্তাফিজুর আকাশ বেশ কিছু প্রসঙ্গ সামনে নিয়ে এসেছেন, বিশেষ করে প্রশাসন, পুলিশ, সরকারের বিধিবদ্ধ সংস্থা, বিভিন্ন জায়গায় যে সুশাসন প্রতিষ্ঠার দরকার, জনহয়রানি ভোগান্তি কমানোর জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, সেখানে আসলে সার্বিক অর্থ এইভাবে কোনো কাজ হয় নাই। যারাই এসেছেন তারা জনভোগান্তি তৈরি করছেন, এরকম অনেক সংস্থা আছে, অভিযোগ আছে। সেখানে বিএনপি কেন মনোযোগ নেই? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমত আমাদের ডাক্তারের সাথে একটা বিষয়ে একমত হয়ে নেই, সেটা হচ্ছে যে নূরজাহান বেগম এবং ডক্টর ইউনূস, এই দুইজনকে বিরুদ্ধে একটা অনতিবিলম্বে একটা মামলা হওয়া উচিত। কারণ এটা রেকর্ডে রাখার জন্য অন্তত মামলা হওয়া উচিত, যে আজ থেকে 10 বছর পরে মানুষ বলবে যে বিএনপির আমলে 500 বাচ্চা হামে মারা গেছিল। তখন এটা মনে থাকবে না যে এইটা যে ইউনূসের সময় যে হামের টিকা কেনা হয় নাই, এবং এই হামের টিকা ক্রয়ের নীতিমালা চেঞ্জ করার কারণে তারা টিকা সংগ্রহ করতে পারে নাই, এবং এটা ইউনিসেফের টাকা না নিয়ে
তারা বলছে আমরা কিনবো নিজের টাকা দিয়ে। তো এখানে ছিল যে এটা কমিশন বাণিজ্য। এইসব অভিযোগে নূরজাহান বেগম আর ইউনূসের বিরুদ্ধে একটা মামলা অনতিবিলম্বে হওয়া উচিত, এটা রেকর্ডে থাকার জন্য, যাতে অন্তত বলা যায় যে ইউনূস এবং নূরজাহান বেগম ওয়াজ প্রসিকিউটেড ফর দ্যাট ভ্যাকসিন। তো আমি মনে করি এইটার সাথে একমত। তো এটা আমি মনে করি যে বাংলাদেশের রেকর্ডে থাকুক যে আমাদের মুস্তাফিজুর রহমান আকাশের একটা প্রপোজাল। আকাশ ভাই বলছেন যে বিএনপি তো সেই পদক্ষেপ নিচ্ছে না, আমি কেন নিচ্ছে না আমি দলীয় বিএনপির দলীয় হিসাবেও আমি অনুরোধটা করছি যে আমি অনুরোধ করছি যে করা উচিত যে মুস্তাফিজুর রহমান আকাশের এই যে প্রস্তাবনাটা এটা রাখা হোক একটা। 2 নম্বর হলো ভাই দলীয় গড়ে হরিবল দলীয় করে বললে তো হয় না। যেমন আমি আপনাকে বলতেছি যে আমরা অফলাইনে আলাপ করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি এবিএম ওবায়দুল ইসলাম, এবিএম ওবায়দুল ইসলাম পোস্ট ডক্টরাল করা একজন মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়জন সর্বোচ্চ পোস্ট ডক্টরাল করা আছে যে কয়জন, এর মধ্যে ওবায়দুল ইসলাম একজন। এবং একেবারেই টিচার সুলভ যা যা গুণ আছে, এবং টিচার হিসেবে ছাত্রদের উপর যে কন্ট্রোল আছে, এই দলবাজি না, একেবারেই শিক্ষক সুলভ আচরণ যেটা আর কি, এটা আছে, তার এই যোগ্যতা আছে। এবিএম ওবায়দুল ইসলামকে যদি বলেন ভিসি বানালে তারটা দলীয়করণ হবে, আমি এটা মানতে রাজি আছি ভাই। 2 নম্বর হচ্ছে যে আপনি আর পাশাপাশি আরেকটি বলি, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, তাকে আন্দোলনের মুখে প্রত্যাহার করা হয়েছিল, তাকে আবার কেন ওই বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ দিতে হবে? আমি এটা আপনার কাছে আমি মনে করি এই পদক্ষেপটা কি ঠিক হলো? আপনি খুলনা বিশ্ববিদ্যালয় বলেন, বুয়েট বলেন, এইগুলাতে কি আন্দোলনটা হচ্ছে শুনবেন। আন্দোলনটা হলো যে এইগুলো যে সাধারণ ছাত্র নামে আন্দোলন হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে শিবির, সবগুলো হচ্ছে গুপ্ত শিবির। যেদিন দেখবে এদের অবস্থান একেবারে পরিষ্কার হয়ে গেছে, ইলেকশন করলে এরা সঠিক হবে। আগামীকাল যদি ডুয়েটে ইলেকশন দেওয়া হয়, এই যেগুলি বলতেছে সাধারণ ছাত্র, সবগুলো শিবিরে ইলেকশন করবে দেখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার মনে আছে 5ই আগস্টের পরে জাতীয়তাবাদী ছাত্রদল যখন পোস্টার লাগাতে গিয়েছিল, জাতীয়তাবাদী ছাত্রদলের সামনে সাধারণ ছাত্র নাম দিয়া পোস্টার ছিঁড়ে পাড়াইছে, সেইগুলি সব জামাতে ইলেকশন করে নেই, শিবিরে ইলেকশন করে নেই, শিবির প্যানেল থেকে দাঁড়িয়েছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বেসিক্যালি এই কুয়েট বলেন, ডুয়েট বলেন এবং খুলনা বিশ্ববিদ্যালয় বলেন, এই সবগুলি হচ্ছে যেগুলি সাধারণ ছাত্র নাম দিয়ে আন্দোলন করছে, এগুলো কিন্তু সব শিবির। এবং আমি মনে করি সবাই মিলে যারা ডেমোক্রেটিক আন্দোলন করতে চান, গণতান্ত্রিক রাজনীতি করতে চান, ইভেন আওয়ামী লীগ সমর্থিত যে রাজনৈতিক ছাত্র আছে, এবং আমি আপনাকে আরেকটা কথা বলি আজকে নজরে আনি, যে ছাত্রলীগের মধ্যে যেগুলো খুব বেশি উচ্ছৃঙ্খল হেলমেট বাহিনী ছিল, নির্যাতনকারী এই হাতুড়ি বাহিনী ছিল, এইগুলো দেখবেন সব গুপ্ত শিবির এখন বের হচ্ছে। আমরাও মনে করতাম যে একটা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এতটা নির্দয় নির্মম হয় কিভাবে? এরা নির্মম হতো একেবারেই ডেলিভারেটেডলি, এত উদ্দেশ্য প্রণোদিতভাবে হাতুড়ি বাহিনী হিসাবে কাজ করত, যে যাতে এটা একেবারেই আমি বলি যে এটাকে বিবেচনায় নেওয়া উচিত। এরা ছাত্রলীগ ছিল না, এরা গুপ্ত শিবির। এবং গুপ্ত শিবিরদেরকে কিভাবে আপনি বিবেচনা করুন, আপনি আবরার ফাহাদকে যে হত্যা করলো, আবরার ফাহাদের হত্যাকারীদের হাইকোর্টে উকিলকে ছিল জানেন, শিশির মনির, যে জামাতের শিশির মনির। তো এই জন্য আবরার ফাহাদের হত্যাকারীর সাথে তাহলে জামাতের সম্পর্কটা কি, শিবিরের সম্পর্কটা কি? তো এই জন্য আমি আপনাকে বলছি যে যারা এই জাতীয় পার্টি, অন্যান্য রাজনৈতিক দল, 14 দল, অন্যান্য যে কমিউনিস্ট পার্টি, যারা আজকে ডেমোক্রেটিক রাজনীতি করেন, আমি মনে করি সবাই নতুন করে ভাবেন আগামী দিন বাংলাদেশ কিভাবে চালাবেন এই গুপ্ত শিবিরের বিরুদ্ধে। এবং এই যে উগ্র সাম্প্রদায়িকতা, আপনি দেখেন মাজারে হামলা হচ্ছে, আমরা জেলে গিয়েছি, আবার টকশোতে ফেরত আসছি, রিমান্ড কাটিয়েছে, আবার টকশোতে ফেরত আসছে। আপনি 15 বছর জামাতিদের একটা লোকটা টকশোতে পাইছেন? কোনোদিন পান নাই। তো যাই হোক,
আমি আপনাকে বলছি যে সবাই যখন বলবেন একটু বিবেচনা করে বলবেন, গড়ে হরিবল দলীয় করে হাতে সময় নেই মোশাররফ ঠাকুর, আলোচনা বিআরটিএতে সারা জীবন বিআরটি একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। আমরা মনে করি সবাই মিলে বিআরটিকে মোশাররফ ঠাকুর হাতে সময় নিয়ে আলোচনা শেষ করবো। ডাক্তার মোস্তাফিজুর আকাশ, আপনি বিআরটি এর কথা বলেছেন, আরও এরকম অনেক প্রতিষ্ঠান আছে, উদাহরণ হিসেবে বলা যায় যে রাজুকের কর্মকাণ্ড অনেক বেশি প্রশ্নবিদ্ধ, জনহয়রানি ভোগান্তিতে তাদের আসলে সীমা নেই। সেখানেও কিন্তু যিনি দায়িত্বে আছেন তিনিও দলের পদ হোল্ড করেন, পাশাপাশি অন্য যারা আছেন নিয়োগের ক্ষেত্রেও একই অবস্থা। সেখানে দলীয় বিবেচনাটা না দিয়ে যোগ্য এবং একজন মেধাবীকে দিলে সেই সেবার মান বাড়ত কিনা? দেখুন, যেখানে টাকার খেলা, সেখানে যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকার তার মনোনীত সবচেয়ে করাপ্ট পার্সনকে চুজ করে। করাপ্ট পার্সনকে যদি আপনি চুজ করেন তাহলে ও কারাপশন করবে, আপনি তার ভাগ দেবেন। এটা হইল না। আমি আপনার সরকারকে বলছি না, আমি বলছি সকল সরকার এখন পর্যন্ত যারাই আসে তার চোজ থাকে এরকম, আমরা তো দেখি। কারণ আপনি রাজুকের কথা বলছেন, কেন সেখানে আপনার দেখেন, যেহেতু আপনার এখানে টাকার খেলা চলে, একটা ফ্ল্যাট যদি আপনি কিনেন, একটা জমি যদি কিনেন, তাহলে এখানে বিশাল একটা বাণিজ্য ঘটে। এবং রেস্টটি বলেন, আপনি একটু ফ্ল্যাটটাকে আপনি একটা বাড়ি বানালেন, একটু যদি নকশা চেঞ্জ করে আপনি একটু বানাইতে পারেন, রাজুক যদি সেখানে আপনাকে প্রশ্রয় দেয়, সেখান থেকে একটা বাণিজ্য হচ্ছে। ঢাকা শহর অসংখ্য বাড়ি আপনার রাজুকের নকশা বহির্ভূত হয়েছে। রাজুক সেগুলি দেখে জানে, রাজুকের আপনাকে হয়েছে, হ্যাঁ অবভিয়াসলি যায় টাকা নিয়ে চলে আসে। বছরের পর বছর আপনার অনেক বাড়ি ভূমিকম্প সহনীয় কিছু নেই, রাজুক জানে, দেখতেছে। রাজুককে টাকা দিলে সেগুলি ম্যানেজ হয়ে যাচ্ছে। যেখানে আপনার আবাসিক এলাকা, আবাসিক ভবন ছাড়াও আপনাকে বলি আবাসিক ভবনে বাণিজ্য কার্যক্রম চলছে, রাজুক জানে, দেখতেছে, রাজুককে টাকা দিচ্ছে। অথচ ওই বাড়িটা আপনার আবাসিক থেকে যদি বাণিজ্যিকরণ হতো তাহলে অনেকগুলি টাকা সরকার রাজস্ব পেত। সরকারগুলো সেখান থেকে রাজস্ব বঞ্চিত হচ্ছে, খালি কিছু লোক সেখানে দুর্নীতি করছে দেখে। এই আকাশ ভাই, আপনি কি টোটাল প্ল্যান বাতিল হইতে শুনছেন? রাজুকে টোটাল প্ল্যান বেসমেন্ট পুরোটা হয়ে গেছে, ফ্লোর লেভেলে আসছে, সেই প্ল্যান টোটালটা বাতিল হয়ে গেছে। বিশাল বড় বিল্ডিং আমার কাছে আসছে, এবং ওইখানে যে চেয়ারম্যান রিজু, প্রকৌশলী রিজু, তার কাছে গিয়েছে বহু টাকার অফার নিয়ে। উনি বলছেন এটা হবে না, বাতিল। আমি আপনাকে বললাম ঢাকা শহরে আপনি যদি বলেন টাকা দিতে রাজি আছে পার্টি, আমি একটা সামগ্রিক চিত্র তুলে ধরছি, যেটা আমি বললাম চিত্র। আমরা তো সামগ্রিক চিত্র এরকম না, 3 মাস হয়েছে, আমরা আশাবাদী হতে চাই যে সরকার সেখানে না যাক, যে চিত্রগুলি সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তো দেখেন, কারণ বাংলাদেশের তো রন্ধে রন্ধে দুর্নীতি, সেগুলি সময় সাপেক্ষের ব্যাপার আছে, আমরা সময় দিতে চাই, কিন্তু সরকারের সদিচ্ছা আছে কিনা, সরকার সেদিকে যেতে চাই কিনা। আমরা জনসেবা, মানে জনগণ যেখান থেকে সেবা গ্রহণ করে সেসব প্রতিষ্ঠানে অবশ্যই স্বচ্ছতা, জবাবদিহিতা নিয়ে আসতে হবে। আপনাকে বলি কি, যোগ্যতার ভিত্তিতে যদি কেউ নিয়োগ পায়, সে সেখানে এত সহজে দুর্নীতি করবে না। কারণ আমি তো একজন যোগ্য ব্যক্তিকে, যখনই আপনি যোগ্য ব্যক্তিকে না বসে অযোগ্য ব্যক্তিকে বসাবেন, তাকে আপনি টাকার বিনিময়ে বসালেন, এবং তার সেই অযোগ্য ব্যক্তি নানাবিধ তদবির করার জন্য, নানাবিধ তার চেয়ার ঠিক রাখার জন্য, এই যে সে দুর্নীতি করে বিভিন্ন চেয়ার ঠিক রাখার জন্য বিভিন্ন জায়গায় সে মুখ বন্ধ করার জন্য টাকা পয়সা দিচ্ছে এবং দিবে ভবিষ্যতে। আপনাকে বলি কি, এই জিনিসগুলির জন্যই তো বলছি যে আপনার যে এই শেষ করতে চাই ডাক্তার আকাশ, স্বচ্ছতা সরকারকে আনতেই হবে। দলীয়করণ নিয়োগের ক্ষেত্রে আর কি, যাতে বাণিজ্য না হয়, দলীয়করণ না হয়। ডাক্তার মোস্তাফিজুর আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করবো। মোশাররফ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখলে এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।